হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বাট যদি কোনো পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষ, আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে এই বইটার অংশ বিশেষ আমি অবশ্যই পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করা দিতাম। ফাইজলামি করতেছি না, জোকস পার্ট, সিরিয়াসলি স্পিকিং। আমরা যেমন নীল দর্পণ, রক্তাক্ত প্রান্তর এই বইগুলোর অংশ বিশেষ পাঠ্য বইতে পড়ছি এক সময়, ঠিক সেরকমভাবে এই বইটার অংশ আমি পাঠ্য বইতে ইনক্লুড করা দিতাম, কারণ এটা সেই লেভেলেরই বই। তো আজকে কথা বলতেছি সিদ্দিক আহমেদ ভাইয়ের ধনুর্ধর বইটা নিয়ে, বাংলা বাজার বাতিঘর, মানে বাতিঘর বাংলা বাজার প্রকাশনীর এই বইটা। তো এটা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন। তো বইটার পটভূমি, বইটা কেন স্পেশাল সেই ব্যাপারে পরে আসি, আমি আগে আমার ভার্ডিকটা দিয়ে আনি। আমি আজ পর্যন্ত অনেক হিস্টোরিক্যাল ফিকশন পড়ছি, কারণ হিস্টোরিক্যাল ফিকশন আমার খুব পছন্দের একটা সাবজেক্ট, খুব পছন্দের একটা জনরা। তো দেশীয় মৌলিক যত হিস্টোরিক্যাল ফিকশন আছে এর মধ্যে যদি টপ 5 একটা লিস্ট আমি যদি করি, ওই লিস্টের মধ্যে এই বইটার নাম অবশ্যই রাখতে হবে, এটা আমার ওপিনিয়ন, এবং প্রমিনেন্টলি রাখতে হবে। আর এখন এই মুহূর্তে যদি আপনি আমার জিজ্ঞেস করেন যে ভাই 5টা বইয়ের নাম বলেন যেগুলো অবশ্য পাঠ্য, তাহলে ওই 5টা বইয়ের মধ্যেও আমার এই বইটার নাম রাখতে হবে, কারণ এই বইটা অসাধারণ, এটা সেই ধরনেরই একটা বই। এবং আমি এর আগে কিছুদিন আগে আমি সিদ্দিক আহমেদ ভাইয়ের এই 10 গ্রিপ বইটা আমি রিভিউ করছিলাম, এটার একটা ভিডিও দিছিলাম, আপনারা অনেকে হয়তো দেখছিলেন। তো 10 গ্রিপ পড়ে আমার মনে ছিল যে আমার তো ভাই এই লেভেলের মাইন্ড ব্লোন, আমার মাইন্ড ব্লোন হয়ে গেছে এই লেভেলে। বাট তারপরে যখন আমি ধনুর্ধর পড়লাম এটার পর আই ওয়াজ লাইক আমার মাইন্ড ব্লোন হয়েছে এই লেভেলে, আমার মানে ইটস অফ দ্য চার্টস, এটা লেভেল ছাড়াই গেছে, সেরকম লেভেলের মাইন্ড ব্লোন আমার। তো সিদ্দিক আহমেদ ভাইয়ের আমি আগে ভাবতাম যে স্বর্ণবাজি মেবি ওনার স্বর্ণবাজ বইটাই ওনার সেরা বই, বাট ধনুর্ধর পড়ার পরে আমার ধারণা পাল্টায় গেছে। সিদ্দিক আহমেদ ভাইয়ের লেখক জীবনের সেরা সৃষ্টি ধনুর্ধর, উইদাউট আ ডাউট, নিঃসন্দেহে। তো বইটার পটভূমিতে এখন যদি আসি, বইটার পটভূমি বুঝতে হইলে আপনাকে যাইতে হবে গৌতম বুদ্ধের জন্মের প্রায় 265 বছর আগে। দুইটা রাজ্য ছিল ভারতবর্ষে, কোশল এবং পাঞ্চাল। নাম দুটো পরিচিত লাগতেছে, রাইট? মহাভারতের কথা মনে আসতেছে, ওই দুইটাই, বাট মহাভারতের কাহিনীর অনেক পরের ঘটনা এটা। যাই হোক, তো কোশল রাজ্যের রাজা হচ্ছেন উদ্বাহু, আর পাঞ্চাল রাজ্যের রাজা হচ্ছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ হঠাৎ একদিন ডিসাইড করলেন যে উনি কোশল রাজ্য দখল করবেন। কি কারণে, ওটার মোটিভেশন এবং ওনার যে এজেন্ডা, এটা এই বইটা পড়লে পরে বুঝতে পারবেন, আমি এগুলি রিভিল করতে চাইতেছি না। তো কোশল রাজ্যের রাজা উদ্বাহু, তার প্রধান সেনাপতি হচ্ছেন সুধামা, অকুতভয় সৈনিক এবং অনেক যুদ্ধের বিজেতা। আর তার প্রধানমন্ত্রী হচ্ছেন সারায়ু, অত্যন্ত কূটকৌশল সম্পন্ন একজন মানুষ, কূটবুদ্ধি সম্পন্ন একজন মানুষ, এবং তার সাথে সুদামার রিলেশনটা খুব একটা ভালো না। সুদামারা তিনি পছন্দ করেন না এবং চান যে সুদামাকে পদচ্যুত করার জন্য বিভিন্নভাবে, ছলে বলে কৌশলে। সুদামার একজন অবৈধ সন্তান আছে যার নাম হচ্ছে রুদ্রদামা। এই রুদ্রদামাই হচ্ছে এই বইয়ের সেন্ট্রাল ক্যারেক্টার। বইয়ের প্রত্যেকটা ক্যারেক্টারই খুব সুন্দরভাবে ডেভেলপ, বাট সেন্ট্রাল ক্যারেক্টার যদি ধরতে হয় সেটা হচ্ছে রুদ্রদামা। এই রুদ্রদামা মানে পুরো ভারতবর্ষের সেরা যে শিক্ষক আচার্য কৌলীয়, তার কাছে শস্ত্র এবং শাস্ত্র শিক্ষা লাভ করে। যাই হোক, তো এই যুদ্ধে, কোশল এবং পাঞ্চালের যুদ্ধে রুদ্রদামা কোন ভূমিকায় অবতীর্ণ হয়, এইটাই হচ্ছে এই বইয়ের মূল উপজীব্য। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা প্লট তখন ইন্টারেস্টিং হয়, একটা বই পড়তে তখনই ভাল লাগে যখন প্রোট্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের মধ্যে একটা ব্যালেন্স থাকে। সেই বিরল ব্যালেন্সটাই আপনি এখানে দেখতে পাবেন, এবং সিদ্দিক আহমেদ ভাই খুব সুচারুভাবে এই ব্যালেন্সটা আনছেন। গুড ক্যারেক্টার্সগুলো, ভালো ক্যারেক্টার্সগুলো যতখানি ইন্টারেস্টিং, নেগেটিভ বা ব্যাড ক্যারেক্টার্স যেগুলা, এই ক্যারেক্টারগুলো ঠিক ততখানি ইন্টারেস্টিং। ফর এক্সাম্পল, আমি যদি প্রসেনজিতের কথা বলি, প্রসেনজিৎ অত্যন্ত ডিটেইলড এবং খুব মানে ওয়েল ডেভেলপড এবং খুব লেয়ার্ড একটা ক্যারেক্টার। প্রসেনজিৎ যতগুলো সেগমেন্টে প্রসেনজিৎ আছে, পড়তে দারুণ লাগবে। তো প্রসেনজিৎ যে কূটকৌশলগুলো খাটায়, এবং ইভেন প্রসেনজিতের আন্ডারে যারা কাজ করে, প্রসেনজিৎ যাদেরকে এই রাজ্য জয় করার জন্য যাদেরকে ইউজ করে এবং যে মার্সেনারিদের হায়ার করে, সেই ক্যারেক্টারগুলো পর্যন্ত খুব সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই বইয়ের একটা পাতা আমি এরকম পাই নাই যে পাতাটা পুরা ভাল লাগে না, মনে হয়েছে যে না, এই অংশটুকু না থাকলে হয়তো। খুবই কনডেন্সড,
খুবই টাইটলি ওভেন প্লট, কিন্তু খুবই ডিটেইলড, এর মধ্যেই অনেক ডিটেইল আছে। ফর এক্সাম্পল, একজন ধনুর্ধর যিনি অ্যারো মানে এই তীর ছুঁড়ে শত্রুর মোকাবেলা করেন, তার কি ধরনের অ্যাটায়ার পরা উচিত, তার কি ধরনের আংটি পরা উচিত যেটার কারণে তার আঙ্গুল ছিলে যাবে না, বা তার কনুই থেকে কবজি পর্যন্ত কোন ধরনের আর্মার পরা উচিত, সেগুলোর ডিটেল এত সুন্দর করে বর্ণনা করা আছে, মানে এটা না পড়লে আপনি বুঝতে পারবেন না। অ্যামেজিং। বইটা প্রায় 300 পৃষ্ঠার মতো, মানে বইটার প্রত্যেকটা পাতা কাহিনীর যে প্রবাহ, এটা আপনার একদম চুম্বকের মতো আটকায় রাখবে। বইটার প্রাইস মুদ্রিত মূল্য দেওয়া আছে 360 টাকা। দ্যাট মিনস ইয়ার রাউন্ড, সারা বছর আপনি এই বইটা, যেহেতু এটা মানে বাতিঘর বাংলা বাজার বাতিঘরের, দ্যাট মিনস যে কোনো অনলাইন মানে ট্রাস্টেড যে কোনো অনলাইন বুকশপ থেকে আপনি এটা ইয়ার রাউন্ড প্রায় 200 টাকার আশেপাশে এই বইটা পাইবেন। তো 200 টাকার আশেপাশে এই বই ভাই, এই লেভেলের বই, ক্যান ইউ ইম্যাজিন? তারপরেও পড়বেন না? যদি না পড়েন তাহলে আমি মনে করি যে মানে সমসাময়িক সাহিত্য আপনি তাহলে কি পড়েন সেটার ব্যাপারে আমি সন্দিহান হয়ে যাই। এই বইটা আমি আমার টপ মোস্ট রেকমেন্ডেশন দিতেছি। আই কান্ট রেকমেন্ড দিস এনাফ। আমি এটা যাই বলবো, মানে যেই লেভেলের রেকমেন্ডেশন দিব সেটা কম হয়ে যাবে। অবশ্য পাঠ্য একটা বই। বইটার এন্ডিং দারুণ, বাট এন্ডিং নিয়ে আমার কিছু কথা আছে, ওটা আপনাদের সাথে আমি বলবো না, ওটা সিদ্দিক ভাইয়ের সাথে যদি কোনো দেখা হয় সিদ্দিক ভাইয়ের সাথে দেখবো পার্সোনালি, ওটা তখন 1-to-1 বলবো। বাট ওভারঅল ফ্যান্টাস্টিক, মাস্ট রিড একটা বই। তাড়াতাড়ি কালেক্ট করেন। মানে এই বইটার স্বাদ থেকে, এই বইটাতে যে স্বাদ, এটার যে সাহিত্য রস আছে, এটার যে সাহিত্যের যে স্বাদ এই বইয়ের মধ্যে আমি পাইছি, এটা থেকে নিজেরে বঞ্চিত করেন না। যদি ট্রাস্টেড সোর্স খুঁজে পাইতে আপনার কোনো সন্দেহ থাকে, বা আপনার যদি খুঁজে না পান, আমি কমেন্টে কিছু রিসোর্সেস দিয়ে দিচ্ছি, কিছু লিঙ্কস দিয়ে দিচ্ছি, তাদেরকে নক করে বইটা কালেক্ট করে পড়ে ফেলেন।